আমার পুকুর সংখ্যা বর্তমান মোট 5টি। প্রথমে একটি পুকুর নিয়ে আমি শুরু করি। ভালো বীজে ভালো চারা, সৎ ইনকামের উদ্দেশ্যে আমি মাছ চাষের প্রতি আগ্রহী এবং আমাকে যাতে করে হালাল পথে ইনকামটা আসে। আমি যত ব্যবসা পেয়েছি তার মধ্যে শুধু একমাত্র এই মাছ চাষটাই পেয়েছি, যে এখানে কোনো বাকি লেনদেন নেই। আমার মাল উৎপাদন হবে, আমি বাজারে দেবো, ক্যাশ পাবো। নার্সারিটা করা মাছ চাষের জন্য অবশ্যই করণীয়। এটা একটাই কারণ, সেটা হচ্ছে আমি যখন পোনাটা নিয়ে আসলাম অল্প জায়গাতে আমি দেবো, মাছটা রক্ষণাবেক্ষণের জন্য সুবিধা হবে এবং মাছের যে খাবার দেওয়া হয় ছোট অবস্থাতে খাবার খাওয়াতে একটু সমস্যা হয়। ব্যাপক জায়গায় যদি আমি নার্সারি করি খাবারটা ব্যাপক জায়গায় দেওয়া সম্ভব নয়, কিন্তু অল্প জায়গাতে আমি নার্সারি যখন করবো খাবারটা অল্প জায়গাতে দেওয়া সম্ভব এবং তাতে সমস্ত মাছগুলো খাবারটা সমানভাবে পায় এবং তাতে করে মাছের সাইজটা একই রকম থাকে। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং মূল লাভের কারণ। ওই যে আপনাকে বললাম যে নার্সারি করলে আমার ক্ষতির পরিমাণটা কমে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এসে তেলাপিয়া খাবারের পরিমাণ খুবই কম লাগে এবং গ্রোথটা বেশি। বাজারের চাহিদাটা ব্যাপক। অন্যান্য মাছের তুলনায় শাকি থেকে যে এসে তেলাপিয়া এর মানও ভালো, বাজার রেটও ভালো। অন্যান্য মাছের থেকে বাজারে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি পাওয়া যায়। বর্তমানে আমি স্বল্প আকারে শুরু করেছি, আল্লাহ যদি ভালো করে আগামী সিজন থেকে বড় সড়ো আমি এসে তেলাপিয়া চাষ করব এবং আমার অর্থ এলাকায় যত খামার 2-1 ছোটোখাটো আছে 10,000 20,000 করে নেওয়ার মতো জায়গা আছে, আমি প্রত্যেককেই উৎসাহী করবো যে আমি নিজে লাভবান হয়েছি, আপনারাও লাভবান হবেন, আপনারাও এই শাকি এগ্রোটেক থেকে এসে তেলাপিয়ার বাচ্চা সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সাকিব এগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা জেলায়। আজকে আপনাদেরকে শোনাবো এক মৎস্য চাষির গল্প। আমাদের শরীফুল ইসলাম ভাই, তিনি পূর্বে চাকরি করছিলেন, পরবর্তীতে তিনি মৎস্য চাষে মনোযোগ দেন, কারণ সেটা ছিল বেড়াজাল আবদ্ধ, তার কাছে ভালো লাগতো না। তিনি চান স্বাধীনতা বা নিজের মতো ব্যবসা, তাই সে নিজে উদ্যোক্তা নিয়ে ছোট পরিসরে প্রথমে একটি পুকুর থেকে বর্তমানে 5টি পুকুরে রূপান্তরিত করেছে। আজকে সে মোটামুটি সফল, এলাকার ভিতরে তার বেশ নাম আছে। চলুন শোনা যাক তার মুখে তার গল্পটি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাইজান আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান আপনার নামটা কি? আমার নাম শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ভাই। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি এসে তেলাপিয়া কোম্পানির থেকে। এসে তেলাপিয়া, আমার তো ওখান থেকেই পোনা নিয়ে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। কি খাবার দিচ্ছেন? যে খাবার দিচ্ছে আমি। ব্যস্ত আছেন? একটু কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলা যাবে, সমস্যা নেই। আমরা জানতে পারছি ভাই আপনি মোটামুটি একজন সফল একটি খামারি। জি। তো ভাইজান আমরা অত দূর থেকে আসছি শুধু এটা জানার জন্য যে আপনার এই যে সফলতার গল্পটি কি, বা আপনি আর মাছ চাষে যে আসলেন, কেন আসলেন মাছ চাষে? এত কিছু থাকতে মাছ চাষটাই কেন? মাছ চাষটাই আসছে ভাই একটাই কারণে, সেটা হচ্ছে বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গা থেকে আমি দেখছি মাছ চাষের ডেভেলপ সম্পর্কে জানছি এবং এলাকাতে যারা বিভিন্ন সেক্টরে মাছ চাষ করে, আমাদের এলাকাতে মনোসেক্স এবং পাঙাশের চাষ ব্যাপক আছে, সেখান থেকে তাদের ডেভেলপের গল্প শুনি আমারও মনের ভিতর উদ্যোগ জাগে যে আমি মাছটা চাষ করবো। সে যদি পারে আমি পারবো না কেন? আচ্ছা, আমি প্রথমে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বাসাতে আসি। আসার পরে কিছুদিন যাবত আমি ভুসিমালের ব্যবসা করি। ভুসিমালের ব্যবসা করেন? এই ভুসিমালের ব্যবসা করার পরে সেখানে একটু সমস্যার কারণে, ব্যবসাটা লস খাওয়ার কারণে আমি বন্ধ করে দিই। আচ্ছা, দেওয়ার পরে আমি ফের পড়াশোনার জগতে চলে যাই। পরবর্তীতে আবার পড়াশোনার জগতে যাই। পড়াশোনার জগতে যাওয়ার পরে সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার হিসাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে বেরিয়ে আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেখান থেকে বেরিয়ে আসার পরে এখানে জব করতে যেয়ে এখানে যে দুর্নীতি কালো ছায়া পাই, সেই কারণে আমি চাকরি ছেড়ে দিয়ে আচ্ছা আচ্ছা সৎ ইনকামের উদ্দেশ্যে আমি মাছ চাষের প্রতি আগ্রহী। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নিজেই একটা উদ্যোক্তা হবে এবং আমাকে যাতে করে হালাল পথে ইনকামটা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যত ব্যবসা পেয়েছি তার মধ্যে শুধু একমাত্র এই মাছ চাষটাই পেয়েছি, যে এখানে কোনো বাকি লেনদেন নেই। আমার মাল উৎপাদন হবে, আমি বাজারে দেবো, ক্যাশ পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের মতো করে আমি করতে পারবো এবং স্বাধীনতা বেশি। জি 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 জি, এই কারণে আমি মাছ চাষে আসছি। আচ্ছা, তো ভাইজান আপনার হচ্ছে এখন বর্তমান পুকুর সংখ্যা কতটি? আমার পুকুর সংখ্যা বর্তমান মোট 5টি। 5টি পুকুর। প্রথমে কি 5টি পুকুর নিয়ে শুরু করছেন? আমি প্রথমে একটি পুকুর নিয়ে একটি পুকুর থেকে 5টি পুকুর বর্তমানে? জি। আচ্ছা ভাইজান, আপনি তাহলে বর্তমানে পুকুরে কি কি মাছ চাষ করছেন? বর্তমান পুকুরে ভাই মনোসেক্স আছে, মনোসেক্সের সাথে কিছু বাংলা মাছ দেওয়া আছে। আচ্ছা, মূলত তেলাপিয়াটাই চাষ? আমার তেলাপিয়াটাই মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, বাদ বাকি কিছু বাংলা মাছ রাখা হয়েছে। তো ভাইজান এই যে আপনি কোন জাতের তেলাপিয়াটা চাষ করছেন? আমি এসে তেলাপিয়া চাষ করছি সাকিব এগ্রোটেক থেকে নিয়ে। সাকিব এগ্রোটেক থেকে নিয়ে? আচ্ছা, যদি একটু বলতেন যে এই যে এসে তেলাপিয়ার খোঁজটা আপনি কোথা থেকে পেলেন, এটা যদি একটু বলতেন। আমার ইউটিউব দেখে আমি নাম্বারটা নিয়ে আমি সরাসরি কথা বলি নাম্বার। আচ্ছা আচ্ছা, সেই নাম্বার থেকে আমার যোগাযোগ। তারপর থেকে আপনি এই যে মাছ চাষে আসছেন? জি, মাছ চাষে আসছি। সাকিব এগ্রো থেকে আপনি অর্ডার করে মাছ চাষ করছেন। তারপর থেকে তার আগে কি কোথাও থেকে মাছ চাষ করছেন কিনা? তার আগে থেকে কিছু বাংলা মাছের চাষ করতাম, সেটা হচ্ছে আপনার ব্যবসায়িক উদ্যোগে না,
শখের বসে। শখের বসে করছেন স্টুডেন্ট থাকা অবস্থায়? জি, স্টুডেন্ট থাকা অবস্থায়। তার পরবর্তীতে আপনি আমি ব্যবসায়িক উদ্যোগে প্রথম আমি চাষে আসছি। আচ্ছা, প্রথম আসছেন এই তেলাপিয়া? জি, এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া। আচ্ছা আচ্ছা ভাইজান, যদি আমাদেরকে একটু ভালোভাবে বোঝাতেন যে এসে তেলাপিয়া যে আপনি অর্ডার করলেন, এই অর্ডার সিস্টেম আপনি শুরুতে বলছেন ইউটিউব দেখে করছেন, তো ইউটিউব দেখে আপনি কিভাবে অর্ডার করলেন এবং কিভাবে মাছটা হাতে পাইলেন? আমি প্রথমে ইউটিউব দেখে দেখার পরে যে নাম্বার করলাম, ওই নাম্বারে আমি ফোন দিলাম। জি। ফোন দেওয়ার পরে ইউটিউবের যে ব্যানার ছিল, ওই ব্যানারের নামের সাথে আমি যার সাথে কথা বললাম বা প্রথম কনভার্ট করলাম, তার অ্যাডের সাথে আমার মিলে গেল। আচ্ছা আচ্ছা। মিলে যাওয়ার পর আমি বললাম যে ভাই, আপনাদের ওখান থেকে আমি বাচ্চা নিতে চাই। ওনারা বাচ্চার রেট বললো যে আমাদের 20% অ্যাডভান্স করতে হবে। আমি ওইটা কথা বলার পর ওনাকে আমি অ্যাডভান্স করি। করার পর উনি আমাকে ডেট দেয়। ডেট দেওয়ার পরে আমাকে যে ডেট দিয়েছিল, আমি সেই ডেটটি মাছ পেয়েছি। নিজ দায়িত্ব ওনারা আমাকে আমার নিজ জেলায় পৌঁছে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এই যে অর্ডারটা করলেন, এই যে বললেন যে 20% টাকাটা দিছেন, তো বাকি টাকাটা কি আপনি মাছ পাওয়ার পরে দিছেন? না, ওটা মাছ পাওয়ার আগে দিতে হয়েছে। আগে পেড করে দিয়েছেন, পরবর্তীতে জি। মানে অর্ডার কনফার্ম করার জন্য 20% দিচ্ছি এবং মাছ ডেলিভারি দেওয়ার একদিন আগে আমি টাকাটা ক্লিয়ার করছি। ক্লিয়ার করছেন। এইখানে যদি একটু বলি ভাইজান, আপনি যে টাকাটা আগে দিলেন, অনলাইনে দিলেন, এতগুলো টাকা দিলেন, তো এক্ষেত্রে আপনার নিজের থেকে কোনো ভয় কাজ করে নাই? না ভাই, কোনো ভয় কাজ করেনি, কারণ যেখানে একটা বড় কোম্পানি, আমার মতো সামান্য ক্ষুদ্র 80 টাকা মেরে যাবে না ভাই। আচ্ছা আচ্ছা। এইটা সবচেয়ে বড় বিশ্বাস। লেনদেনটা কিভাবে করছেন ভাইজান? আমি লেনদেনটা ব্যাংকের মাধ্যমে টিটি করছি। আচ্ছা, এই জন্য আপনার মনে হয়েছে যে না, এটা ভুল হওয়ার সম্ভব? না, এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা ভাইজান, তাহলে যে মাছটা আনলেন, জি। তো মাছটা আনাতে কোনো সমস্যা হয় নাই? না, আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু একটা কথা ওনারা বলে দিয়েছে ওয়ার্নিং, যে যদি কোনো সময় ক্ষয়ক্ষতি হয়, কোম্পানি সেইভাবে আমার ড্যামেজ দেবে, যাতে কোনো রকম সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা, যাতে আপনি পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে মাছটা আমি পাই, করছেন সেটা যেন ঠিকভাবে পাই। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা কোম্পানিটা খুব নজর দেয় এবং ওরা খুব কেয়ারফুলি রাখে। এবং বাচ্চা তাদের পাঠানোর পর থেকে যতক্ষণ পর্যন্ত আমি হাতে না পাই, তারা নিয়মিত যোগাযোগ রাখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং বাচ্চা পুকুরে দেওয়ার পরেও তারা প্রতি সপ্তাহে একবার করে আমার ফোন দেয় কোম্পানি থেকে। মানে তারা খোঁজ খবর, তারা রেগুলার খোঁজ খবর নেয়। এক কথায় আপনার আমার কাছে রেগুলার খোঁজ খবর নেয়। আচ্ছা, আপনি যে মাছটা আনলেন, আনার পরে আপনি এই যে চাষের পুকুরে দিয়ে দিলেন নাকি? না, আমি মাছটা এনে আমার নার্সারি পুকুর রেডি করা ছিল, আমি নার্সারি পুকুরে দিই প্রথমে। আচ্ছা আচ্ছা। দিয়ে নার্সারি পুকুরে আপনার 9 থেকে 10 দিন যাবত পাউডার ফিড খাওয়াই। তারপরে যে আপনার পর্যায়ক্রমে আপনার নার্সারি 1, নার্সারি 2, স্টার্টার খাওয়ানো শেষ করে আমি কালচার পুকুরে দিই। এই যে নার্সারির যে বিষয়টা বললেন ভাইজান, তাহলে যে নার্সারিটা কি আমার করতেই হবে, বা নার্সারি করলে কি কি সুবিধা আর না করলে কি কি ক্ষতি হতে পারে? আপনার নার্সারিটা করা মাছ চাষের জন্য অবশ্যই করণীয়। এটা একটাই কারণ, সেটা হচ্ছে আমি যখন পোনাটা নিয়ে আসলাম, অল্প জায়গাতে আমি দেবো, মাছটা রক্ষণাবেক্ষণের জন্য সুবিধা হবে। এবং মাছের যে খাবার দেওয়া হয়, ছোট অবস্থাতে খাবার খাওয়াতে একটু সমস্যা হয়। ব্যাপক জায়গায় যদি আমি নার্সারি করি, খাবারটা ব্যাপক জায়গায় দেওয়া সম্ভব নয়, সেটাই দেওয়া সম্ভব না। কিন্তু অল্প জায়গাতে আমি নার্সারি যখন করবো, খাবারটা অল্প জায়গাতে দেওয়া সম্ভব এবং তাতে সমস্ত মাছগুলো খাবারটা সমানভাবে পায়। আচ্ছা। এবং তাতে করে মাছের সাইজটা একই রকম থাকে। একই রকম থাকে। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং মূল লাভের কারণ। আচ্ছা। আর যদি নার্সারি না করা হয়, একবার যদি আমি কালচার পুকুরে দিই, মাছের সাইজ হয়ে যাবে ছোট বড় এবং কিছু কিছু মাছ দেখা যাচ্ছে রুগ্নও হয়ে যেতে পারে। আচ্ছা। তাতে করে লসের সম্মুখীন হতে হবে। আচ্ছা। এই লসের সম্মুখীন থেকে বাঁচার জন্য একমাত্র উপায় আছে নার্সিং করা। আবার হচ্ছে ওর মাছের একটা পরিমাণও বোঝা যায়, যেমন জি। মাছ আছে। ওই যে আপনাকে বললাম যে নার্সারি করলে আমার ক্ষতির পরিমাণটা কমে যায়। আমি কত পিস ছাড়লাম, সেটা আমি যখন আবার দেখা যাচ্ছে নার্সিং থেকে কালচারে দেবো, সেটা আমি বুঝতে পাবো যে আমি 10,000 মাছ দিয়ে আসছিলাম নার্সিং, আমি 9,500 বা 9,800 পালাম। কিন্তু যখন আমি কালচার পুকুরে একবারে দিয়ে দেবো, সেখানে মাছটা কিছু নষ্ট হবে। এবং নার্সারিং পুকুরে দেখা যাচ্ছে আমার ওপরে নেট ঢেকে দিতে পারি, কালচার পুকুরে দেওয়া সম্ভব হয় না। ছোট মাছগুলো প্রাকৃতিক বেশি নষ্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাখি সাপ ব্যাঙ মানে সমস্ত 70ই ছোট মাছের। আচ্ছা আচ্ছা। এই জন্য নার্সারি করাটা একান্তই কর্তব্য বা করণীয়। এই জন্য এটা বেশ পরিচর্যা নিতে হয়। আচ্ছা। কারণ আগে বলা আছে ভালো বীজে ভালো চারা। আচ্ছা। ভালো চারা হলেই হবে না, চারাটাকে রক্ষণাবেক্ষণ করে মানুষ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য নার্সিং পুকুরটা খুবই অবশ্যই জরুরি। তো নার্সারির পুকুর থেকে তারপর আপনি দিচ্ছেন চাষের পুকুর? জি, চাষের পুকুর। চাষের পুকুরে হচ্ছে পরে কতদিন রাখেন? সাধারণত 2 মাস 2.5 মাস রেখে বিক্রি করে দিই। তো মোট এই যে নার্সারি করলেন, চাষের পুকুরে দিলেন, বা চাষের পুকুরে রেখে তারপরে মাছটা বিক্রি পর্যন্ত নিয়ে গেলেন। জি। তো এই পর্যন্ত যে খাবারের হিসাবটা আপনি কিভাবে মিলান ভাইজান? আমার শাকিব এগ্রোটেক থেকে একটা বই দিয়েছে, আমি ওই অনুপাত হিসাব করে ডে বাই ডে আমার বই হিসাব দিয়ে আসলাম, সেই অনুপাতে খাবার দিয়ে আসি। ডে বাই ডে? এটা কি শুধু নার্সারির জন্য? না, নার্সারি থেকে কালচার পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে পরে এখানে খাবারের পরিমাণটা দিয়ে আছে কতটুকু? যে কতটুকু লাগবে, আচ্ছা, ওইভাবে খাবারটা আমি ওইভাবেই খাবারটা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এসে তেলাপিয়া খাবারের পরিমাণ খুবই কম লাগে এবং গুরুত্বটা বেশি। হাজার হাজার সফল এসে তেলাপিয়া চাষের মতন আপনি যাচ্ছেন 2025 সালে এসে তেলাপিয়া চাষ করতে। 2025 সালে এসে তেলাপিয়ার দাম নির্ধারণ করেছে 1 টাকা 40 পয়সা। তবে যদি জানুয়ারি মাসে 31 তারিখের ভিতরে পুনঃ বুকিং করেন, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 5 দিনের নার্সারি পাউডার ফ্রি।
এই 5 দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিব হরমোন মিশ্রিত করে। আপনারা জানেন এসে তেলাপিয়া পোনাতে 28 দিন হরমোন সম্পন্ন করা থাকে। এর পাশাপাশি আরো 5 দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তেলাপিয়ার পোনা হবে হৃষ্টপুষ্ট এবং কি আরো বেশি স্ট্রং। এই জানুয়ারি মাসে বুকিংকৃত পোনা আপনি মার্চ মাসে 23 তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে 5 তারিখের ভিতরে ডেলিভারি নিতে পারবেন। সিজনের প্রথম পোনা দিয়ে আপনি মাছ চাষ শুরু করতে চাইলে আপনার বুকিংটি আজই নিশ্চিত করুন। আচ্ছা, আপনি যদি একটু বলতেন যে হচ্ছে পারে আপনি তো মাছ চাষ করছেন, আপনি কতবার মাছ চাষ করছেন তেলাপিয়া? আমি 3বার মাছ চাষ করি। এবার এই 3বার কি এসে তেলাপিয়ার সাথে আছে? আমি তো এসে তেলাপিয়ার সাথেই আছি। আচ্ছা আচ্ছা, আপনি যদি একটু বলতেন যে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে কতটুকু খাবার প্রয়োজন? আমার 1 কেজি পোনা তৈরি করতে আমার খাবার খরচ লাগে আপনার 1200 থেকে সর্বোচ্চ 1300 গ্রাম। 1300 গ্রাম খাবারে 1 কেজি মোটামুটি তৈরি করা যায়। জি। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা ভাই, তাহলে এই যে আপনি চাষের পুকুরে দিলেন, তো মাছ ভালো গ্রোথ আনার জন্য কি কি করতে হয় ভাইজান? এই মাছগুলো টানার জন্য প্রথমত আমার দেখতে হবে পানির কালারটা ঠিক আছে কিনা, আচ্ছা পানির পিএইচটা ঠিক আছে কিনা, আচ্ছা পানিতে অ্যামোনিয়া আছে কিনা। যদি পানিতে অ্যামোনিয়া থাকে তাহলে আপনার হররা টেনে মাঝে মধ্যে গ্যাস তুলে দিতে হবে, হুম, এক। দ্বিতীয়ত মাছের খাবার দুবেলা দিতে হবে, এবং এই খাবার যেটা আমি দেবো এটা যেন মানসম্মত বা উন্নত মানের খাবার হয়। আচ্ছা, অবশ্যই এটা আপনি- নজর দিতে হবে। নজর দিতে হবে। পানিতে পিএসের মাত্রা বেড়ে গেলে মাছের অক্সিজেন ঘাটার সম্ভাবনা থাকবে, ব্যবসায় ঝুঁকি থাকবে। আমার পানির দিকে নজর দিতে হবে, পানির কালারের দিকে নজর দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়মিত পরিচর্যা করতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে প্রতি মাসে একবার করে চুন এবং একবার করে লবণ ব্যবহার করতে হবে। হুম, হুম, হুম। করলে মাছের গ্রোথটা আপনার 100% আসবে। আচ্ছা ভাইজান, তাহলে হচ্ছে পরে আপনি এই যে খাবারের যে বিষয়টা, আপনি তাহলে পুকুরে কি কি খাবার দেন বা কেমন খাবার দেন? আমি ভাই পুকুরে 2 রকম খাবার ইউজ করি। সকালের দিকে হাতে বানানো খাবার তৈরি করে দিই, এবং বিকালেতে আমি কেনা খাবার ব্যবহার করি। আচ্ছা, বিকেলে কিনা খাবার ব্যবহার করেন, এতে সুবিধা কি হয়? সুবিধাটা হয় যে কিনা খাবারের থেকে হাতে যেটা খাবারটা বানাই ওটা কষ্ট অনেক কম আসে, আচ্ছা আচ্ছা, এবং কষ্টের কমের কারণে দেখা যাচ্ছে আমার ডেভেলপটা বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু শ্রম লাগবে, শ্রম লাগলেও আমার ডেভেলপটা বেশি হয়, মানে একটু শ্রম দিতে হবে কিন্তু লাভের অংশটা বেশি হয়। এই কারণে আমি হাতে বানানো খাবার দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। তো ভাইজান, এই যে আরো বললেন যে পুকুরের পানির যে পরিচর্যাটা, হুম। এই যে লবণ দেন প্রতি মাসে, চুন দেন প্রতি মাসে, লবণ চুনের প্রয়োজনীয়তাটা কি? লবণ চুনের প্রয়োজনীয়তা একটাই, সেটা হচ্ছে যে পানিতে দিলে পানির কালার এবং পানির পরিবেশটা ঠিক থাকে। যে অনেক সময় অ্যামোনিয়া তৈরি হয় কম, অক্সিজেনের মাত্রা বাড়ায়, লবণ এবং চুন দিলে এইটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর কিছু করেন বা কোনো প্রাকৃতিক খাবার? দেখা যাচ্ছে প্রাকৃতিক খাবার বানানোর জন্য আমি এই চুন এবং লবণ দেওয়ার মাঝে মধ্যে আমি প্রোবায়োটিক ব্যবহার করি। প্রোবায়োটিকটা ব্যবহার করেন? প্রোবায়োটিকটা কি, কেমন ভাবে ব্যবহার করে? মনে করেন যে আমি 15-20 দিন পর চুন দেওয়ার পরে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমি প্রোবায়োটিকটা ব্যবহার করি। জি। এই প্রোবায়োটিকটা ব্যবহার করার কারণে আমার আদার্স আর কিছু দেওয়া লাগে না। আচ্ছা, আদার্স কিছু বলতে? যে অন্যান্য যে মেডিসিন বা অন্যান্য খাবার, ইউরিয়া, সার, ঢ্যাপ, এগুলো কিছু দিতে হয় না? সার মাটি কিছুই দেওয়া লাগে না। আচ্ছা, তো তাহলে প্রোবায়োটিক কিসের কিছুর সাথে মিশাই দেন না এমনি দেন? মোলাসেসের সাথে দিই, মোলাসেসের সাথে মিশাই তারপর? এবং মোলাসেসের সাথে আমি ইস্ট পাউডার ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক খাবার তৈরি হলে আপনার নিজেরও খাবার খরচটা খাবার খরচ অনেক হাফে চলে আসে। হাফে চলে আসছে, সেটা মাশাআল্লাহ খুবই ভালো। এইটা যে মনে করেন মাছ চাষে আসতে হলে আগে দেখতে হবে আমার ডেভেলপটা করতে হলে আমার অল্প খরচে ডেভেলপ করা যায় কোনটে। আর মাছ চাষের খাবারটা হচ্ছে মূল উদ্দেশ্য, হুম হুম। আর এই খাবারটা যদি আমি অল্প খরচে তৈরি করে নিতে পারি তাহলে মাছ চাষের শর্টে ডেভেলপ হবে। আর প্রাকৃতিক খাবার তৈরি করার সহজ উপায় আছে আপনার ইস্ট, মোলাসেস এবং প্রোবায়োটিক। আচ্ছা, এই প্রোবায়োটিকটা কোথা থেকে নেন? ভাই আমি এই প্রোবায়োটিক থেকে এসে তেলাপিয়া থেকে নিই, সাকিব এগ্রোটেকের যে প্রোবায়োটিক আছে আমি ওই প্রোবায়োটিকটাই ব্যবহার করি। প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে? যে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। যদি কোনো চাষি যদি মাসে একবার ব্যবহার করতে পারে তার পুকুরে প্রাকৃতিক খাবারের ঘাটতে হবে না। বা আপনি এই যে নার্সিং করলেন, চাষের পুকুরে চাষ শেষ করে মাছ বিক্রি করছেন, তো এর ভিতরে তো নানা সমস্যা বা হচ্ছে পারে মাছের সমস্যা, পুকুরের সমস্যা, পানির সমস্যা, এত পরিচর্যার পরেও তো হতে পারে। জি। এই ক্ষেত্রে আপনি এই সমাধানটা কোথা থেকে পান, কিভাবে? আমি এই সমাধানটা যদি কোনো সময় সমস্যায় পড়েছি সেটা হচ্ছে সাকিব এগ্রোটেক থেকে ফোন করেছি, ওনাদের যে ডাক্তার আছে ওনাদের সাজেশন অনুযায়ী আমি পরিচর্যা করে রেজাল্ট পেয়েছি, ভালো হয়েছে। ওনারা কি সাথে সাথে কোনো রেজাল্ট দেয় বা কিভাবে ওনারা? যেগুলো ছোটোখাটোগুলো ফোনের মাধ্যমে দিয়ে দেয়, আর তাহলে আমার পুকুর এবং মাছের ছবি তুলে বা ভিডিও করে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সেটা দেখে পর্যবেক্ষণ করে আমার সাজেশন করে। আচ্ছা, ওখান থেকে ওনারাই সাজেশন করে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। তাই এই ক্ষেত্রে তো আপনার কি কোনো চার্জ কাটে তারা? জি না, এখান থেকে ক্ষেত্রে কোনো চার্জ কাটে না, টোটালি ফ্রি? টোটাল ফ্রি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। তো তাহলে পুরোপুরি দেখভাল বা কোনো প্রয়োজন হলে যখনই প্রয়োজন হচ্ছে আপনি জানতে পারতেন, আমি জানতে পারি সুবিধা অসুবিধা বা কি করণীয় এই বিষয়টা। জি জি। তো তাহলে ভাইজান, এই যে আপনি যে মাছ চাষ করছেন, আপনার এই যে এসে তেলাপিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? বর্তমানে আমি স্বল্প আকারে শুরু করেছি, আল্লাহ যদি ভালো করে আগামী সিজন থেকে বড় সড়ো আমি এসে তেলাপিয়া চাষ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আমার অত্র এলাকায় যত খামারি 2-1টা ছোটোখাটো আছে
10,000 20,000 করে নেওয়ার মতো জায়গা আছে। আমি প্রত্যেককেই উৎসাহী করবো যে আমি নিজে লাভবান হয়েছি, আপনারাও লাভবান হবেন, আপনারাও এই সাকিব এগ্রোটেক থেকে এস তেলাপিয়ার বাচ্চা সংগ্রহ করেন। আচ্ছা, আপনি তো এর আগে বললেন যে 3বার, এর বাদ দিয়ে 3বার নিছেন। জি। তো আগের যে 2বার নিছেন, তো এটা নিয়ে আপনার বাজারে মানে সাকিব এগ্রোর যে মাছটা নিছেন তেলাপিয়াটা, বাজারের আপনার কি চাহিদাটা কেমন পাচ্ছেন? বাজারের চাহিদাটা ব্যাপক। অন্যান্য মাছের তুলনায় সাকিব এগ্রোটেকের যে এসে তেলাপিয়া এর মানও ভালো, বাজার রেটও ভালো। অন্যান্য মাছের থেকে বাজারে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি পাওয়া যায়। তাহলে মোটামুটি কি লাভবান হয়েছে? জি, আমি লাভবান হয়েছি। আচ্ছা, এখনো পুকুরে কিছু মাছ আছে? জি, মাছ আছে। আশা করা যায় এখান থেকে লাভবান হবে। আশা করা যায় এখানে যথেষ্ট লাভবান হবে। তো পরবর্তীতে কি যে 3য় বার যে মাছটা নিয়েছেন সেটা কি এখনো নার্সিং এ আছে না চাষে? না, বর্তমান চাষে দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এখান থেকে আবার নতুন করে মাছ হচ্ছে। জি জি। আচ্ছা, অবশ্যই খুব একটা ভালো। তো আপনি যদি আমাদের যে খামারি ভাইরা আছে বা নতুন কোনো উদ্যোক্তা আছে, তারা যদি মাছ চাষে আসে, তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবেন বা তাদের কি পরামর্শ দিতে চান যে তারা মাছ চাষে আসুক? বর্তমান বেকারত্ব দেশ বাংলাদেশ, এখানে কর্মসংস্থানের খুবই অভাব। নিজের পায়ে স্বাধীনভাবে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে হয়, যার যতটুকু না সামর্থ্য আছে, আমি বলবো অল্প জায়গাতে ছোট জায়গাতে শুরু করলে মানুষ একদিন অনেক বড় হয়ে যায়। সেই লক্ষ্যে বলবো যে একমাত্র বিজনেস আছে মাছ চাষ, আর সেই মাছ চাষটা যদি ভালো মানের বাচ্চা হয় তাহলে ডেভেলপ অনেক বেশি হবে। আমি প্রত্যেকটা মাছ চাষি বা খামারি যারা আছে বা যারা নতুনভাবে উদ্যোক্তা আছে, যারা বেকার আছে, তাদের যদি সামান্য কিছু পরিমাণ জায়গা থেকে থাকে, আমি বলবো সাকিব এগ্রোটেক 10,000 থেকে শুরু করলে যতদূর পর্যন্ত নেওয়া যায়, বাচ্চা 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ বাচ্চা তারা ডেলিভারি দেয়। কারণ ছোট চাষির ভাইদের সমস্যা হবে না। প্রত্যেকেই বলবো যে মাছ চাষের জন্য আগ্রহ হতি এবং সাকিব এগ্রোটেক থেকে যদি এসে তেলাপিয়া নেয়, এতে লাভবান বেশি হবে, দেশের বেকারত্ব দূর হবে, দেশের আমিষের চাহিদা মিটবে, মাছের ঘাটতি পূরণ হবে, সব দিক থেকে লাভবান হবে। মাশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাছ চাষটা সে যদি করে স্বাধীনভাবে চলতে পারবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র আপনারা শুনলেন শরীফুল ভাইয়ের গল্প। তিনি কিন্তু নিজে একজন শিক্ষিত মানুষ, তারপরেও বিভিন্ন চাষ, বিভিন্ন অনেক কিছু করছেন, চাকরি বাকরি, কোনো পেশায় তার মনকে ধরে রাখতে পারে নাই। সব শেষে সে এসেছে মৎস্য চাষে এবং সে একজন সফল খামারি। তো আপনারাও কেউ যদি ভেবে থাকেন মৎস্য চাষ করব বা উদ্যোগ নিচ্ছেন বা উদ্যোগ নেবেন, কোনো রকম চিন্তা ভাবনা বাদ দিয়ে সঠিক পরামর্শ পেয়ে মাছ চাষ করুন। আমরা পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই সাকিব এগ্রোটেক লিমিটেডের সাথে থাকবেন যে কোনো মৎস্য চাষের তথ্য পেতে। আল্লাহ হাফেজ।